नंदू हॉस्पिटल के सामने खड़े होकर फूफू कर रहा है। बीवी बीमार है, अंदर है। क्या हुआ भाभी को? वही औरतों वाली बीमारी। खर्चा इतना। सिगरेट कितने की? 10 रुपए की। 10 रुपए की। और जेब में कितनी पड़ी? एक और है। मरने के लिए तेरे पास पैसे हैं, लेकिन बीवी को मौत से बचाने के लिए पैसे नहीं है। क्या बक रहा है? ये देख, मौत लिखी है इस पे, मौत। और ये सैनिटरी पैड पे जिंदगी। हंस मत। 2 सिगरेट के पैसे से भाभी को ऐसी खतरनाक बीमारी जो महावरी के वक्त गंदा कपड़ा इस्तेमाल करने से हो सकती है, उससे बचा सकता है। और सिगरेट ना पीने से अपने आप को भी खतरनाक बीमारी से बचा सकता है। यानी कि मौत के पैसे से 2 जिंदगी खरीद सकता है तू, एक अपनी और एक अपनी बीवी की। सोच, अब हंस। हीरोगिरी ये पीने में नहीं है, ये देने में है। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। শতবর্ষ পেরিয়ে নভেম্বর বিপ্লব মানুষের জীবনে এলো মুক্তির নতুন বার্তা। ক্ষুধার্তের পেটে দুবেলা খাবার, নারী পুরুষের সমান অধিকার, শ্রমিকের 8 ঘন্টা কাজ, বেকারত্বর অবসান, ঘাম ঝরানো ফসল কৃষকের ঘরে তোলার নিশ্চয়তা, কলকারখানায় ন্যায্য মজুরি, দুর্বলের ওপর সবলের অত্যাচারের জবনিকা। দেশ চালানোর আসনে রাজা মহারাজা বা বড় বড় শিল্প মালিকদের দল নয়, বিপুল ধনরাশির গরিমার বিপরীতে যারা যুগ যুগ ধরে অবহেলিত, তাঁরাই নীতি প্রণয়নের দায়িত্বে। 100 বছর আগে রাশিয়ার মানুষ এই সব সফল করেছিলেন। নভেম্বর বিপ্লব বিশ্বের নিঃসহায় মানুষের জীবনে এনেছিল মৌলিক অধিকার অর্জনের বার্তা। পরনের কাপড়, মাথার ওপর ছাদ, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্যের অধিকার, সবকিছুই মানুষ পেয়েছিল সেই ঐতিহাসিক বিপ্লবের হাত ধরে। এই অধিকার বোধের অনেক কিছুই আজও সযত্নে লালিত। নভেম্বর বিপ্লব মানুষের জীবনে নতুন সূর্যোদয়ের ঠিকানা। হ্যাঁ, আমার পানটা এনেছে। সাগ্নিক বাবু, চাটা নিন। হ্যাঁ,
বলছি দাদা সবই ঠিক আছে, দু একটা ছোটোখাটো কারেকশন আছে, আমি মার্ক করে দিয়েছি। একটু তাড়াতাড়ি করবেন দাদা, নইলে কিন্তু বইমেলা ধরাতে পারবো না। হ্যাঁ, চেষ্টা তো করছি। তা আজকে কিছু দিয়ে যান? আমি আপনাকে কখনো নিরাশ করি না না, সে কথা নয়, তা নয়। মাগিগন্ডার বাজার দেখছেনই তো, দেখুন যতটা তাড়াতাড়ি পারেন। স্যালারিটা পাই। আজকে আসি। হ্যাঁ হ্যাঁ, তোমার এটুটা দাও তো, দুটো টান মারি দাও। এসব অভ্যেস কবে থেকে করেছো? আর এটা কি ল্যাঙ্গুয়েজ? বারে তোমরা অভ্যেস করতে পারো আর আমি বুঝি পারি না। আর এটো কথাটা মোটেও খারাপ কিছু না। তোমরাও তো বলো কাউন্টারটা দিতে, আর আমি বললেই দোষ। মিশন অ্যাকমপ্লিশড। মানে আচ্ছা, সাইদুলটার কি কোনোদিনও সময় জ্ঞান বলে কিচ্ছু হবে না? প্রত্যেকবার লেট। নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এমএনসিতে চাকরি করে। সত্যি এরকম বলো না, ও একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে। আরে যেতেই চাইছিল না। ক্রাইসিস? কি ক্রাইসিস আমাকে বলনি তো? প্রেমে দাগা নাকি অফিসের ম্যাডাম বসের প্রেমে পড়েছে? কোনটা? ও না, ওই তো এসে গেছে, পরে কথা বলছি। আরে ওই তো আসছে, হাঁটছে দেখ, যেন সাগরের বেলাভূমি। এই যে ব্যাপারটা একটু কি তোর? পা চালিয়ে ভাই, এই দশক যে শেষ হয়ে এলো। সব ঠিক হয়ে যাবে। আসুন স্যার। বস, এত গম্ভীর? সব ঠিকঠাক তো? শাগনিকদা, এই শাগনিকদা, হ্যাঁ, বল। গাড়িটা একটু সাইড করো না প্লিজ, সাইড করো না। আচ্ছা, করছি। বেশ বেশ, এখানে হলোটা দাঁড়াও কি? দাঁড়াও। গাড়ি সাইড করতে বললি কেন? আছে, কারণ আছে, সেই জন্যই তো বলেছি। শোনো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিফট আছে। গিফট আছে? ইয়েস। কিরকম? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। কি রে, বই নাকি? না না, দাঁড়াও, এত তোলা হলে চলবে? সারপ্রাইজ, CD? একটু তো সময় লাগবেই। এই নাও। ও ও, এই গানের দেখো। সিডি? ইয়েস। তার মানে এই জন্য তোমার এতদিন পাত্তা পাওয়া যাচ্ছিল না, এতেই ডুবেছিলে তো? হ্যাঁ, মানে এটা আমার প্রথম রেকর্ডিং, প্রথম সিডি। তারপর না রবীন্দ্রসঙ্গীত, তো প্রচন্ড টেনশন হচ্ছিল। আচ্ছা, বা তোমরা কিন্তু সিডিটা শুনে সবাই বলবে কেমন লাগে। বলবে মানে? এক্ষুনি শুনবো, এক্ষুনি বলবো। আমি কিরকম কড়া ক্রিটিক জানিস তো? একদম বেচারি এমনি টেনশন করছে, আরো ভয় দেখাচ্ছে। আরে না না সত্যি। না না, ঠিকই তো বলেছে। আসলে কি জানো তো, মানে এটা তো আমি এখনো শুনিনি, বিকজ বইমেলায় রিলিজ হবে। যা বাবা, সেই বইমেলা অবধি ওয়েট করতে হবে? না 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 না, শিল্পী এখানে উপস্থিত রয়েছে, সিডিগুলোও রয়েছে। এইখানে আমরা রাস্তার মধ্যে রিলিজ করে দেবো, সেলফি রিলিজ। একটু দেখি দেখি দেখি, দেখাও। এই তো। নাইস। কি কেমন? বাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে না? হ্যাঁ, দারুণ হয়েছে। তোর সিডিটার অফিসিয়াল রিলিজ এখানে হয়ে গেল কিন্তু। থ্যাংক ইউ। আচ্ছা চালাও না এখানে সিডি প্লেয়ারে। দাঁড়া, দাও। কিরে, টেনশন হচ্ছে? না না, দারুণ।
সত্যি ভালো গেয়েছিস কিন্তু। সূর্য ওঠা সকল হলো কার, এই দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সকল হলো কার। কি হলো? কি হলো? কি হলো? ওহো, বন্ধ হয়ে গেল তো। এই রে, মনে এবার হচ্ছে লেন্সটায় ময়লা পড়ে গেছে। যা, এমন একটা গাড়ি নিলে না যে গানই বাজে না ঠিক করে। আরে মামা তো কোথায় কোথায় ভাড়া দেয় কোনো ঠিক নেই না। আচ্ছা শাগনিকদা কি করে বুঝবে বলো তো? কি আগে হাত আমি একটা দিয়েছি। কথা বলি? হুম, আমাদের সঙ্গে এমন একজন শিল্পী রয়েছে, আমরা আর সিডি বাজাবো কেন? হ্যাঁ, এটা Live ঠিক হোক। বলেছিস, হ্যাঁ। একদম ঠিক বলেছিস। মৃত্তিকা ব্র্যাভো ইয়ার, যেটুকু ধর না, শুনলাম ধর না, একটা প্রাণ গান ভরে ধর। গেছে। হ্যাঁ। কি বলো? ওকে, একটা গান ধরি তাহলে। আমরা সবাই গাইবো তো? হ্যাঁ, চেনা গান? গা ওকে, গা। থ্যাংক ইউ। কিন্তু তোমরা সবাই বাড়ি গিয়ে সিডিটা শুনে আমাকে কিন্তু কি রিয়াকশন তোমাদের জানাবে, ওকে? দেখো তো এই গানটা সবাই জানো কি না? প্রাণ চায় চক্ষু না চায়, মরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা, প্রাণ চাই চক্ষু না চায়, মরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চায়। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক মনি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা, মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা, মিলন সমুদ্র বেলায়, চির বিচ্ছেদ জর জর মজ্জা, প্রাণ চাই চক্ষু না চায়, মরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চায়। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা, প্রাণ চাই চক্ষু না চায়, মরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চায়। কিরে, কেমন? জাস্ট কোনো কথা হবে না। অসম। এটা কি জানিস তো? খাঁটি মোষের দুধের চা, কলকাতায় পাবি না। আচ্ছা শাগনিকদা, এবার তুমি আমায় বলো তো আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি? আই মিন, হোয়াট ইজ আওয়ার অ্যাকচুয়াল ডেস্টিনেশন? হেভেন অর হেল? আরে যাই বল, এই হেল জায়গাটা কিন্তু মোটেই খারাপ নয়। আরে কারা সব আছে বলো তো?
মেরিলিন মনরো, লিজ টেইলর, মনিকা ভিস্তি। আরও আছে রে, গ্রাহাম স্টেনের হত্যাকারী দারা সিং, নাথুরাম গডসে, তারপরে অ্যাব্রাহাম লিঙ্কনকে যে মেরেছিল, উইলকিন্স বোথ। হ্যাঁ, রাশিয়ায় বিপ্লবের পর লেনিনকে যে গুলি করেছিল সেই ফানিয়া কাপলান। লেনিন যদিও মারা যাননি, তবে বাকি জীবনটা খুব কষ্ট পেয়েছিলেন। তার শরীরে 3-3টে গুলি থেকে গিয়েছিল, লেড পয়জনে। তারপর স্নায়ুগুলো আস্তে আস্তে অকেজো হয়ে গেল, আর শেষ পর্যন্ত ওটাই মৃত্যুর কারণ। আচ্ছা মানে হয়েছে, মানে আমরা কোথায় ছিলাম, কোথা থেকে তোমরা কোথায় চলে যাচ্ছ? আমারে রেখো না আধারে, কোথায় চলেছ নিয়ে, কোন আধারে বাদারে। দাঁড়া 1 মিনিট বলছি, দাঁড়া। এটা পড়ছি, তোদের বুঝতে সুবিধা হবে। স্নেহের নিক, নিক নামে তো আমাকে একজনই ডাকে, জানিস তো তোরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, আমিও সেন্টার ছেড়ে বেরোতে পারি না। তোমাকে অনেকবারই বলেছি একবার এসে ঘুরে যাও, তোমার তো আবার সময় নেই। এবার কিন্তু একটু আবেদনই জানাচ্ছি, একবারটি এসো। আমাদের দিন তো ফুরিয়ে আসছে, তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমাদের পরামর্শ অমূল্য। এখানে নানা জটিলতা, অথচ অনেক কাজ করা বাকি। বিভিন্ন মহল থেকে আমাদের প্রতিষ্ঠানটির ওপর কুনজর পড়ছে, তোমরা পাশে থাকলে ভরসা পাই। এসো, সাক্ষাতে সব বলবো। ইতি তোমার বাসব আঙ্কেল। আচ্ছা, ইনি কি তোমার ওই অলোক মামার বোহেমিয়ান ফ্রেন্ড? রাইট। মানে ওই কৃষি বিজ্ঞানী? ওনার ছবি তো তোমাদের বাড়িতেও আছে। আছে, চল এবার উঠি, বাকিটা তোদের গাড়িতে যেতে যেতে বলছি। চলো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে কেহ, সে তো তোমার গেহ। সমর খাতে সমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। গোপাল সামন্ত মহাশয়ের অক্লান্ত চেষ্টায় মঠ প্রথার বিরুদ্ধে এক বিরাট গণবিবাহ অনুষ্ঠান। আপনারা যারা ইচ্ছুক অতি সত্বর নাম দিয়ে যান, অতি সত্বর নাম দিয়ে যান। নিখরচায় বিয়ে করুন, বিয়ে শেষে ভোজ সভা, সারা রাত বিচিত্রানুষ্ঠান। আসবেন বাংলার ও বম্বের বিখ্যাত শিল্পীরা, নাচে গানে দিওয়ানা, মঞ্চে আগুন, লেগেছে ফাগুন। বেবি ডল, বেবি ডল, বেবি ডল, টিকিট মাত্র 10 টাকা। কিরে, কি বলছে? ওই মাইকে যা বলছিল। কত? 5000। হ্যাঁ, 5000? এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? দাঁড়া, আমি আরে দাঁড়া না, সব জায়গায় এরকম মাথা গরম করলে চলে না। মানে হোয়াট ডু মিন বাই মাথা গরম? অক্লান্ত চেষ্টায়
বনপ্রথার বিরুদ্ধে এক বিরাট গণবিবাহ অনুষ্ঠান। আপনারা যারা এখানকার একজন পুলিশ অফিসার আমার চেনা, হ্যাঁ তিনি একজন আইপিএস। ওকে ফোন করবো, কথা বলি। মিউ মিউ করলে কি হবে? মিউ মিউটা কে করছে? একটু থামবি? আমাদের রেটটা বলেছেন। দাঁড়া। আমার সঙ্গে কথা বলুন। কিসের উৎসব আপনাদের? মালগুলা মনে হয় বাংলা বুঝছে না। হ্যাঁ, বিয়া 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 বুঝছেন? পণ্যের বিরুদ্ধে গণবিবাহ একদম। বিয়ার পর ফুল বিয়ে বাড়ি 10 টাকা, খাওয়া, 10 টাকা। তারপর বিচিত্র অনুষ্ঠান। এই বিচিত্র অনুষ্ঠানে সামান্য সাহায্য। শুনুন, আমরা 5 জন আছি। 10 টাকা করে টিকিট কেটে দিন, 50 টাকা আমি দিয়ে দিচ্ছি। 10 টাকা? সে তো লোকালদের জন্য। আরে দাদা, আপনারা শহরের মানুষ, লেখাপড়া জানা মানুষ, আপনাদের জন্য রেটটা আলাদা, স্পেশাল। আপনারা 5 জন 1000 টাকা করে, মাত্র 5000 টাকা। মানে এসব কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে নাকি? আরে দাঁড়া না, সাগ্নিকদা কথা বলছে তো। বেকার ঝামেলা করে লাভ নেই। দেখো যদি 2-3 হাজারে রাজি হয়। ম্যাডাম বোধহয় কিছু বলতে চাইছেন। ম্যাডাম, জায়গাটা এমনিই গরম। এই যে এদিকে ওনার সাথে কথা বলুন। তাছাড়া কোথায় যাওয়া হচ্ছে? কলকাতার লোকেদের ফুর্তির বেলায় কোনো টাকার অভাব নেই, হ্যাঁ, আর মানুষকে সাহায্য করার সময় যত নীতিজ্ঞান। সালা সেগো মারানিগুলো সব। কি হচ্ছে কি? ভদ্রভাবে কথা বলুন। মহিলাদের সামনে এইভাবে কথা বলে কেউ? স্বভাবটাও শেখেননি? আস্তে আস্তে, আমি কথা বলছি। হ্যাঁ শুনুন, আমরা কেউ এখানে ফুর্তি করতে আসিনি। আপনাদের এলাকারই একজন বিশিষ্ট মানুষ বাসব মিত্র, আপনারা নিশ্চয়ই চেনেন, তাঁরই ডাকে আমরা এসেছি। বাসববাবু মৃন্ময়ী কৃষি বিজ্ঞান এবং চারুকলা শিক্ষা সমবায় কেন্দ্রের অধিকর্তা। ও, বাসব মাস্টার, তা আগে বলবেন তো। বাসব মাস্টার একটা সম্মান আছে, তা যা হোক কিছু দিন একটা আমাদের। দাঁড়া, হুম, এনাও এটা দাও। আসুন। 500 টাকার বেশি কিন্তু আমরা পারবো না। খুশি? এ ছেড়ে দে, চল 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 চল। ওট ওট ওট। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। পণের বিরুদ্ধে গণবিবাহ, ইস, তার আবার বিচিত্র অনুষ্ঠান। নাচ হবে কিসের না বেবি ডল। যত পারভার্টেড দল। শোন, আর একটা কথা, ব্যাপারটা যেন আঙ্কেলের কানে না যায়। আরে না 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 একদম না, চিন্তা কেউ করো। কিছু বলবো না। শ্রীযুক্তবাবু গোপাল সামন্ত মহাশয়ের অক্লান্ত চেষ্টায় বনপ্রথার বিরুদ্ধে এক বিরাট গণবিবাহ অনুষ্ঠান। আপনারা যারা কিরে, খুব আনন্দ, স্কুলে যেতে হবে না? এসে গেছে, এসে গেছে। ওয়েলকাম ওয়েলকাম, এসো এসো, ওয়েলকাম 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 ওয়েলকাম। রাস্তা কোনো কষ্ট হয়নি তো? না, না, দারুণ থাক, রাস্তা। থাক, আরে থাক থাক, আরে, থাক থাক থাক, আরে আরে ঠিক আছে ঠিক আছে। গাড়িটা কোথেকে ম্যানেজ করলে? এরকম গাড়ি অলোক মামা ছাড়া আর কার হবে? অলোক আছে কেমন? জানো তো, এই নিকের মামা অলোক আমাদের একেবারে স্কুল থেকে বন্ধুত্ব, কলেজ ইউনিভার্সিটি। ওর সাবজেক্ট আলাদা ছিল, কিন্তু একসঙ্গে পাস আউট। কেমন আছে অলোক? ভালোই আছে, তবে ওই আর্থারাইটিসের ব্যথা। দূর দূর সব শুনতে আমার ভালো লাগে না। চলো, সবাই অপেক্ষা করে বসে আছে, রেড কার্পেট পাতা আছে। চলে চলে চলো। ওরে বাবা, এ তো দেখছি সত্যি রেড কার্পেট, কেন পা দেওয়া যাবে না। আয় তোরা বস। মার্শাল মার্শাল রে নুয়াসের মারে ইয়ে রে হয় মার্শাল মার্শাল রে ইয়ে রে হয় ধুরি ধুরি রে ঘর क्या बात, কি গাইছে ভাই? রে নুয়াসের মারে কি গান বুঝতে পারছো? ইয়ে রে হয় আমার মধ্যে মার্শাল আলিয়া রে। মার্শাল রে। দেহ মনের সুদূর পারে হারিয়ে
যাও যাও। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমের বহ্নি জ্বালা বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমের বহ্নি জ্বালা জীবন যেন দিয়া হতি মুক্তি আসে নুয়াসের মারে ইংরে হয় মার্শাল মার্শাল রে নুয়াসের মারে ইংরে হয় মার্শাল মার্শাল রে ইংরি হয় ধুরি ধুরি রে ঘাস ঘাস রে নুয়াসের মারে ইংরি হয় মার্শাল মার্শাল রে এই আকাশে আমার মুক্তি আলো আলো। আইরে ছুটে আইরে তোরা আইরে আয় সোনালি এই তো চা এসে গেছে, জানিয়ে নাও জানিয়ে নাও। দাও আমাদের নাও নাও। আঙ্কেল আমায় সবচেয়ে শেষে দেবে। তুই চা ভালোবাসিস তো সেই জন্য আর কি। দাও না বাবা এ তো দারুণ চা, আমার কিন্তু আরো 1 কাপ লাগবে। না 1 কাপ না, তুই 4 কাপ খানা, কি আছে। এই হচ্ছে পারুল আচ্ছা। মুর্মু। মাগো আজ দুপুরে কি খাওয়াচ্ছ? আজ একটু স্পেশাল ভাত ডাল মোচার ঘন্ট আর মুরগির মাংস। বাহ বাহ, দেশি মুরগি, বন্য কুক্কুট। আমাদের তো বন্য বড় হলেও অসুবিধা নেই। এদিকটা এখন ততটা আর বন্য নেই। এখন তো শহর অনেক বেশি বন্য প্রমোট করছে। তুমি অরিত্র না? আপনি জানলেন কি করে? সব জানি আমি, নিক বলেছে আমাকে। আমার পুরো নাম অরিত্র বসু, এখন ইতিহাস নিয়ে গবেষণা করছি। বাহ, ভেরি গুড। তুমি? সৈদুল আলম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন তোমাকে ট্রান্সফার করা হয়েছে। ইউ হ্যাভ বিন ফায়ার্ড। হ্যাঁ ঠিক তাই। হ্যাঁ। আমি বসুধা চৌধুরী, হ্যাঁ। কম্পারেটিভ ইন্ডিয়ান লিটারেচার নিয়ে পিএইচডি করেছি, এখন একটা কলেজে পড়াচ্ছি। বাহ, ভেরি গুড। আমি মৃত্তিকা যোশী, জার্নালিজমে এমএ করেছি, ফ্রিল্যান্স করি, এখনো সেরকম কোনো ব্রেক পাইনি। আর একটা পরিচয় চেপে যাস না। আরে ও খুব ভালো গান করে, খুব ভালো গান করে। সামনের বইমেলায় ওর একটা সিডি বেরোবে, আমরা সবাই যাবো কিন্তু। হ্যাঁ একদম। না না, সে সব ঠিক আছে, আমি ভালো গান করি, সবই ঠিক, কিন্তু এখানে আমরা যারা যারা আছি সবাই কিন্তু ভালো গান গাইতে পারি। বাহ, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, সব গান শোনা যাওয়ার পরে একদম। এখন চাটা খেয়ে চান টান করে ফ্রেশ হয়ে নাও। পুকুর আছে, টিউবওয়েল আছে, পাতকুয়ো আছে, কোনো অসুবিধা নেই। চা খেয়ে চলো, ফ্রেশ হয়ে নাও। আমি কিন্তু আরেকটা খাবো। কি খাবে? এটা বিস্কুট? না, চা? পারো না, আর একটা চা দিয়ে যা। এই টাওয়ালটা দে। চল চল চল।
বলছি আঙ্কেল, হ্যাঁ আমরা খাচ্ছি, ও আমাদের সাথে বসবে না? হ্যাঁ, তো খাওয়ানি তো, বস। এই ওরা একটা জায়গা করে দে। হ্যাঁ, বস বস বস। আয়, আয় আয়, এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া বস। এদিক দিয়া। হ্যাঁ 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 হ্যাঁ, বস। শুরু কর। নে খা। অল্প দিবি, অল্প দিবি, অল্প দিবি। হ্যাঁ, ঠিক আছে। এ কি বন্য কুকুর? হ্যাঁ দাও দাও দাও। শহীদুল, জমিয়ে খাস কিন্তু। একদম। অল্প, খুব অল্প, ব্যাস। থ্যাংক ইউ। অরিত্র, হ্যাঁ ঠিক আছে। একদম। আহ, দারুণ। কি শহীদুল, হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে? দারুণ দারুণ। দারুণ রান্না হয়েছে। সিদ্ধি, আমাকে একটা লেবু দেবে? বলো। তোরা এক কাজ কর, এই 4-5 কিলোমিটার দূরে একটা ছোট নদী আছে। কি নাম? নদীটার নাম হচ্ছে দুলুং নদী। এলাকার মানুষ। দুলুং, দুলুং। হ্যাঁ, তো তোর গাড়ি আছে তো? হ্যাঁ। এই পড়ন্ত বিকেলে খুব ভালো লাগবে। কি রে? ঘুরে আয়। যাবি তো সবাই? একদম হ্যাঁ, একদম, যাবো যাবো। যাবো। যে ঘুরে আয়, খুব খুব ভালো লাগবে। মাস্টার মশাই, চিল্কি ঘর থেকে কয়েকজন এসেছেন। হ্যাঁ। একজনকে সাপে কেটেছে, আপনাকে এক্ষুনি যেতে হবে। সে কি সাপে কেটেছে? এখন তো সাপে কাটার কথা নয়। যে তারা ঘুরে আয়, দেখি এদিকে কি হলো। ও, এ শোন, আঙ্কেলকে না একা একা ছেড়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। তুমি কি বলো, একসাথে যাই? হ্যাঁ হ্যাঁ, একদম চলো চলো একদম। চলো। যাবি তো? একদম হ্যাঁ। তাহলে আমরা গাড়িটা নিয়ে যাই, তাড়াতাড়ি পৌঁছতে পারবো। খুব একদম। ভালো হবে। তারপর যদি ডাক্তার ডাকতে হয়, আবার আমরা সাথে সাথে যেতেও পারবো। দাঁড়া, আঙ্কেলকে বলি। সাবধানে থাকিস আসুন কিন্তু। আঙ্কেল, বলছি। তাহলে আমি আসছি, তোমরা ঘুরে না আসো। না, না বলছি না, না, আঙ্কেল, আপনি একা যাবেন না, আমরাও সঙ্গে যাবো। আর আমাদের সঙ্গে তো গাড়ি আছে, কোনো অসুবিধা হবে না। আমি একা যাবো না, আমাকে সাপে কাটবে। না 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 না, আমরা সাথে যাই না। তা ঠিক আছে, তা চলো, মানে এক্সপিরিয়েন্স হবে। স্নেক বাইট কেস। বাবা সাবধানে থেকো। চলো চলো চলো। আয় সবাই। আঙ্কেল তুমি সামনে বসো। বসেছিস? ডান দিকে যাবো? কখন কেটেছে? এই তো 2 ঘন্টা হবে। কি করে হলো? স্নান করে এসে ঘরে কাপড় পরছিল, আর তখনই ছোবল। মনে হয় শুকনো কাপড়ে লুকিয়েছিল। নাড়া পড়তেই ওই তো শ্রীপদমালার ডাক্তারবাবু এসে গেছেন। শ্রীপদ মাল হচ্ছে এখানকার প্র্যাকটিসিং ওঝা, বুঝলি? ওঝা? হ্যাঁ, ওঝা কি ঝাড়ফুঁক করবে নাকি? দেখ না কি হয়। সরো, আরে সরো সরো সরো। এই বাঁধন টাধন খুলো। এসব বাঁধন টাধনে কাজ হবে ক্লাই। কালাজ কাটছে মা বিশ্বহরি সাক্ষাৎ চেলা, সুই দিতে হইবে। অ্যান্টিভেনাম। উনি ইঞ্জেকশন দেবেন? মা বিশ্বহরি নিজের মুখে আমাকে পারমিশন দিচ্ছেন, বলছেন শ্রীপদ সুই দে, ওতে দোষ লাই। এই বলে মা আকাশে মিলাইন গেলেন। মার এক হাতে গুকড়া আর এক হাতে কালাজ। হ্যাঁ, আমার মায়ের পায়ে কেস জুতা। আরে ওঠ মাঝি ওঠ, তুই তো বেচেন গেলি, জান যাবে আমার দুশ্মনে। আরে ওঠ, এরা তো ভয়ে মরে। আরে ওঠ মাঝি ওঠ। কেমন দেখলে? মাস্টারমশাই, হ্যাঁ, ওনাকে আমরা হেলথ সেন্টারে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বিপদ এখনো সম্পূর্ণ কাটেনি, হ্যাঁ, নজরে ঠিক রাখতে আছে, হবে। ঠিক আছে। যেটা ভালো বোঝেন করুন, আপনারা না থাকলে তো। নাও তোলো, এসো ধরো। আসুন আসুন দিদি, আসুন আসুন। আস্তে 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 আসুন দিদি। এই তোর একটু সঙ্গে। ভ্যানটা এদিকে আনুন। আস্তে আস্তে, সাবধানে।
সাবধানে নিয়ে যাও। হ্যাঁ, আমাদের তো কিছুই করার ছিল না, আপনারা না থাকলে তো। না না, আসলে এক্ষেত্রে শ্রীপদের ভূমিকাও কিছুমাত্র কম নয়। আমি যেখানে যেতে পারি না ওই তো গিয়ে সামাল দেয়। আর বাইকটাও এখন খুব ভালো চিনেছে, আর কোন বাইটে কোন অ্যাম্পুলটা কাজে দেবে বলে দিলে সেটাও বুঝতে পারে। দেখলেন তো নিজের চোখে ইঞ্জেকশনটা কেমন ভালো দিল। আমি তাহলে আসি মাস্টারমশাই। আপনার কৃতিত্ব তো কম নয়। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। ভারী ভালো মানুষ তো ডাক্তারবাবু। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, এগুলো কি হলো? আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলি না না। কিছু? আসলে শ্রীপদ মাল হ্যাঁ, একজন প্র্যাকটিসিং ওঝা। ও সাপের কামড়টা খুব ভালো বোঝে, বুঝেছো? আচ্ছা। কিন্তু ওর ওষুধ তো এই ঝাড়ফুঁক মন্ত্র এইসব। হ্যাঁ, ডাক্তার প্রধান এখানে আসার পর তো নাজেহাল অবস্থা। সে সাপে কামড়ানো মানুষ সামলাবে না প্রসূতি সামলাবে? হ্যাঁ। তখন সে এই শ্রীপদমালকে ধরলো, পাকড়াও করলো। পাকড়া করে বললো যে তুমি কি চাও, এই তোমার মন্ত্র শেকড় বাকড় দিয়ে সাপে কামড়ানো মানুষ বাঁচাবে? এটা তোমার ঠিক হচ্ছে? ও তো বুঝতে পারলো সত্যি ওসবে কিছু হয় না, পুরো সারেন্ডার করে দিল ডাক্তারের কাছে। ডাক্তার তখন ওকে এই সেই অ্যাম্পেল বলো, ওষুধ বলো, কোন ওষুধে কোন সাপের বিষয়ে কোন ওষুধ লাগে এসব বুঝিয়ে টুঝিয়ে ওকে তৈরি করি। ও, মানে ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট এখন শ্রীপদ। হ্যাঁ, চলো এবার যাওয়া যাক। হ্যাঁ, চলো চলো চলো। চলো পড়াটা করে নিয়ে এবার। আঙ্কেল, আমরা শুনেছি আপনি কিন্তু খুব ভালো ছবি আঁকতেন। হুম। ইনফ্যাক্ট আমি তো অনেক ছবিও আপনার দেখেছি। অলোকের বাড়িতে? হ্যাঁ, আর শাগনিকদার বাড়িতেও আছে। আমিও দেখেছি, আর আপনার জীবনের অনেক গল্প শুনেছি। নিকের কাছে? হ্যাঁ। ব্যাস, জল মিশিয়েছি। হ্যাঁ, কেন? মানে মানে কি, যারা ভালোবাসে তারা শত্রুর মধ্যে রং ছিটিয়ে খানিকটা মশলা ছিটিয়ে অন্যরকম করে ফেলে। আচ্ছা আঙ্কেল, গল্পগুলো কি মিথ্যে? না, মিথ্যে না। আসলে কি, ভালোবাসলে কি হয়, সত্যটাকে ভুলিয়ে ফাঁপিয়ে রং ছড়িয়ে গল্পের চমক হয় আর কি। তাহলে হঠাৎ ছবি আঁকা ছেড়ে কৃষি বিজ্ঞান নিয়ে কেন পড়লেন? আমি কি আর পড়েছি? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ছোটোবেলায় মা অঙ্ক করতে দিয়ে ডাল চাপাতে গেল, বললো ফিরে এসে যেন দেখি অঙ্কগুলো হয়ে গেছে। তা মা ফিরে আসার ফাঁকে আমি অঙ্কের খাতায় ছবি আঁকছি, গাছ আঁকছি, আকাশ আঁকছি, গরু আঁকছি, সূর্য তুলছি। মা ফিরে এসে করলো কি, ওই ছবির খাতাটাকে ছিঁড়ে আমার পেটে দুম দুম করে দুটো কিল বসিয়ে দিল। তো আমার জীবনে শিল্পকর্মের প্রথম পুরস্কার ওই দুটো কিল। আমি শুনেছি আপনার ছাত্র জীবন নাকি খুব টার্মোয়েল ছিল। ওই সময় ছাত্র যুব সবাই টার্মোয়েল্ড। দেশে চরম অরাজকতা, পুলিশ সিআরপি সবাই তাড়া করে নিয়ে বেড়াচ্ছে সবাইকে, কারও রেহাই নেই। But we enjoyed a lot. ইউনিভার্সিটি, কফি হাউস, কত আড্ডা, কত বিতর্ক, সকালে কত প্রেম ঝরে যাওয়া, সন্ধ্যের পর ফিল্ম সোসাইটি শো, সরলা মেমোরিয়াল হল,
বিশ্ববিখ্যাত সব ছবি, ব্যাটলশিপ পটেমকিন, দ্য আর্থ, স্ট্রাইক, মডার্ন টাইমস, গ্রেট ডিক্টেটর, এসব অবিস্মরণীয় সিনেমা। পথ হারা পাখি কেঁদে ফেরে এটা রবীন্দ্রনাথ না? ইডিয়েট। অ্যান ওল্ড সং পারহ্যাপস, মানে আমার লিরিক্স শুনে সেটাই মনে হলো। হোয়াট আ কনজেকচার। না না না, এটা আমি বাবাকে গাইতে শুনেছিলাম, যদি ভুল না হই কোনো একটা বিখ্যাত নাটকের গান। কারেক্ট। ওফ, তোমরা আবার গিয়ার চেঞ্জ করছো? ও জেঠু, তুমি বলো তো। কি? আচ্ছা স্যার, আপনার এই যে এত সুন্দর ফার্মটা, এই কি হলো, ফার্ম নিয়ে পড়লে আবার? কেন? তুমি তো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাকি? কম্পিউটার নিয়ে থাকো, এই ফার্মের হিস্ট্রি জেনে তোমার কোনো কাজ আছে? আঙ্কেল, আমি এই ফার্মের আগের ইতিহাসটা জানতে চাই। মানে এই ফার্ম তো আপনার বাবার করে দেওয়া নয়, তার মানে নিশ্চয়ই এই ফার্মটা আপনার লড়াইয়ের ইতিহাসের ফল। তুই তো বেশ, সাবজেক্টটা ইতিহাস না, তাই আমার কৌতূহল একটু আলাদা। সময়টা 60-এর দশকের মাঝামাঝি হবে। সে ছিল এক অন্যরকম সময়। কিউবা, ভিয়েতনাম, এশিয়া, আফ্রিকার মানুষ মুক্তির জন্য লড়াই চালাচ্ছেন। চীন মাথা তুলে দাঁড়াচ্ছে, সবার উপরে সোভিয়েত ইউনিয়ন, সবাইতেই টেক্কা দিচ্ছে আমেরিকাকে। কল্লোলিত কলকাতা, দুমুঠো ভাতের জন্য ক্ষুধার্ত মানুষের মিছিলে অবরুদ্ধ রাজপথ। আমরাও পথ হাঁটতে শুরু করলাম সেই মিছিলের ভিড়ে। তখন আমি সদ্য কলেজে পড়াতে শুরু করেছি। বাম রাজনীতি করতাম বলে একের পর এক মিথ্যা মামলা, আমার নামে চাল চুরির কেস, বাড়ি বাড়ি চিরুনি তল্লাশি, মাঝরাতে বাড়ি ছাড়া হতে হতো প্রায় রোজই। পুলিশ, সিআরপিএফের তাড়া, বাড়িও ফিরতে পারেনি কতদিন। রাতের পর রাত কাটতো খোলা আকাশের নিচে। মা ওই টেনশন নিতে পারেননি, চলে গেলেন একরকম সকালেই। মাকে শেষ দেখি শ্মশানে। দাদা বৌদির চোখে আমিই যেন অপরাধী হয়ে রইলাম। বাড়ি ফেরার উপায় ছিল না। বাবা কোনোদিন বাধা দেননি, শুধু বলেছিলেন, আমাকে ক্ষমা করো, আমার জন্যই আজ। বোকার মতো কথা বলো না বাসব। মৃত্যু তো কারো জন্যে অপেক্ষা করে না। আমি জানি তোমার কোনো দোষ নেই। বাবা, কিন্তু একটা কথা মনে রাখবে, যে পথে তুমি নেমেছো সে পথ কিন্তু সহজ নয়। কিন্তু পেছনে ফেরার তো আর উপায় নেই। এগিয়ে যাও, যা। তখন অলোককে কম জ্বালিয়েছে। ওদের বাড়িই ছিল আমার আশ্রয়। কে? সেটাও বেশি দিন টেকল না। খোল না। একদিন সিআরপিএফের তাড়া খেয়ে অলোকদের বাড়ি ছাড়লাম। চললাম রে। হ্যাঁ, সাবধানে যাস। কলকাতা থেকে দূরে এই আশ্রম হয়ে উঠল আমার এক নতুন ঘরবাড়ি। ক্লান্ত অবসন্ন বাসব আশ্রয় পেল এক স্বাধীনতা সংগ্রামী বাসব সরকারের কোলে। আমি খুঁজে পেলাম আমার অভিভাবক, আমার দ্বিতীয় পিতাকে। আপনি আমাকে একটু আশ্রয় দিন, আমি পুলিশের তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছি। না না, আমি চোর ডাকাত নই, আমি দেশকে ভালোবাসি। আমি দেশকে ভালোবাসি। কাউকে কাউকে কাউকে
এখনো অনেক কাজ বাকি। আমি আজও আশাবাদী, একদিন নতুন ভোর আসবেই। আঙ্কেল, কি সেই নতুন ভোর? আজ থেকে 100 বছর আগে রাশিয়ার বুকে সেই ভোরের আলো এসে পড়েছিল নভেম্বর বিপ্লবের জয়গানে। পৃথিবীর কোণে কোণে কোটি কোটি দীর্ণ মানুষকে সংশয় মুক্তির বার্তা দিয়েছিল সেই বিপ্লব। আচ্ছা আঙ্কেল, আমি জানতে চাইছি যে আমাদের দেশে কি কোনোদিন বিপ্লব হবে? তা আমি কি করে বলবো? তোরা বুদ্ধিমান, বললে বুঝবি। ক্যাপিটালিজম তার উষালগ্নে ছিল গ্লোরিয়াস, কিন্তু আজ সংঘাত, যুদ্ধ, ধ্বংস, হত্যা এসব ছাড়া তার বিশেষ কিছু দেওয়ার ক্ষমতা নেই বললেই চলে। মানুষের অস্তিত্ব আজ বিপন্ন। তাহলে আমাদের দেশে বিপ্লব হলো কিনা সেটা কোনো বড় কথা নয়। সারা বিশ্বের আমরা সবাই একটা বিপ্লবের প্রক্রিয়ার মধ্যেই রয়েছি। একটা উন্নত মানব সমাজের নির্মাণ করতে হবে। কি উপায় হবে তার কোনো বাঁধা ধরা নিয়ম নেই, কিন্তু মানুষ তা করবেই। অপেক্ষা সেই মুহূর্তটার। Man must get ready for that boiling point, because man is the creator. কি ভাবছিস? না, তেমন কিছু না। দেখছি কত দূর দেখা যায়। কি লাভ সাইদুল এরকমভাবে জোর করে দূরকে খোঁজার? তার থেকে যত দূর দেখতে পাওয়া যায় তত দূর দেখা ভালো নয় কি? দেখতে হয় রে, দেখতে হয়। তুই আমার জায়গায় থাকলে বুঝতিস। হ্যাঁ, বুঝতে পারছি। তুই তোর এত বড় একটা ক্রাইসিসের কথা আমাকেই বললি না, হ্যাঁ? এড়িয়ে গেলি। কি বলবো? আমার কি আর তোর মতো স্বাধীন কাজ? সুখের জীবন। কি 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 সুখের জীবন? মাই ফুট। এই তো জার্নালিজম করে বসে আছি। হ্যাঁ, টুকটাক ফ্রিল্যান্স করি, কিন্তু কোথাও কোনো ভালো প্লেসমেন্টের সুযোগই দেখছি না। প্লেসমেন্ট পেলেও তুই যে আইডিয়াটা নিয়ে জার্নালিজম পড়লি সেটা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারবি তো? ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। জানিস, সৎ জার্নালিজমের কি পরিণতি সেটা তো দেখলাম। গৌরী লঙ্কেশকে কিভাবে গুলি করে মারল। সাইকোফ্যান্ট না হওয়ার পরিণতি কি সেটা না আমি খুব... ছাড় না, আমার কথা বাদ দে। আচ্ছা, তুই কেন এত আপসেট হচ্ছিস? তুই ঠিক একটা কোনো অন্য অপশন পেয়ে যাবি, দেখিস ঠিক পেয়ে যাবি। আমি এটা বুঝতে পারছি না, তুই কেমন করে তোর নিজের এত বড় ক্রাইসিসের কথাটা ঠিক আমাকেই এড়িয়ে গেলি। না না, এড়িয়ে যাব কেন? না, এড়িয়ে গেছিস, ডেফিনেটলি এড়িয়ে গেছিস। অথচ দেখ, আমার কিন্তু তোর সঙ্গে সমস্ত কথা শেয়ার করতে ভালো লাগে। ইভেন আমি তোর কাছে কোনো কিছুই গোপন করি না। ওভাবে নিস না কথাটা। মাথার উপর ফ্ল্যাটের ইএমআই এ মাসটা না হয় কোনোভাবে চালিয়ে নেব। সামনের মাসে আবার বোনের ইউনিভার্সিটি ফি দিতে হবে। আর তুই তো জানিস, মানে এটাই ওর ফাইনাল ইয়ার। ইনফ্যাক্ট আমার ইচ্ছাতেও পড়াশোনাটা চালিয়ে যেতে পারছে, না হলে বাবা মা তো কবে থেকেই ওর বিয়ের জন্য তোড়জোড় করছে। আর এত কিছুর মধ্যে না, মানে
অযথা আমি তোকে বিরক্ত করতে চাইনি। ইয়েস, এইখানেই আমার প্রশ্ন। আচ্ছা, তোর সমস্যাটুকু তুই যদি আমার সঙ্গে শেয়ার করিস, সেটা তোর কাছে অযথা কেন মনে হচ্ছে? সেটা হয় না। কেন হয় না? ধর আমার বিপদ হলো, তুই আমার পাশে এসে দাঁড়াতিস না? অবভিয়াসলি দাঁড়াতাম, দেন কিন্তু এটা শুধু পাশে দাঁড়ানোর ব্যাপার নয় মৃত্তিকা। মাথার ওপর ফ্ল্যাটের ইএমআই, বোনের ইউনিভার্সিটির ফি, সংসারের খরচ। ওকে ওকে ওকে, টাকা তো টাকা চাই। কত টাকা চাই বল? এক মাসে তোর তোর কত খরচ হয় বল না, আমি দেব। ছেলে মানুষই ছাড়। আর তুই কোথায় পাবি অত টাকা? ফ্ল্যাটের ইএমআইতেই 21,000 টাকা লাগে, সেটা কি জানিস? ওকে ওকে ওকে, ফাইন, লেট মি ডু সামথিং। আমি তোকে 2 মাসের ইএমআই এর টাকাটা দিয়ে দিচ্ছি, ব্যাস তুই হাতে 3 মাস সময় পেয়ে যাবি। তারপর দেখ, ডেফিনেটলি কিছু একটা হয়ে যাবে, বিলিভ মি। বাহ, তুই হ্যাঁ, তুই আমাকে টাকা দিবি আর আমি সেটা নেব? মানে তুই এটা ভাবলি কি করে? কেন তোর সংকোচ হচ্ছে? তুই তোর একটা প্রয়োজন, সেটা বন্ধুর থেকে চাইতে পারবি না? আচ্ছা আচ্ছা, ধর আমি যদি মৃত্তিকা না হয়ে মৃণাল হতাম, তাহলে এই কথাটা বলতে পারতিস তো? সেটা কথা নয়। সেটাই তো কথা, এক্স্যাক্টলি সেটাই কথা সাইদুল। তোর পৌরুষে বাঁধছে, বল না সেটা। বেশ ঠিক আছে, টাকাটা আমি তোকে ধার দেব, ফাইন। তুই আমাকে চাকরি পেয়ে সেটা ফেরত দিয়ে দিবি, সেটা হলে হবে তো? দেখ, আমি ঠিক কথাটা অতটা ভেবে বলিনি। আর তুই কোথায় পাবি এত টাকা? সেটা জেনে তুই কি করবি? প্লিজ রাগ করিস না, বল না কোথায় পাবি? একটা জায়গায় বেড়াতে এলাম, সেখানে মুখ হাঁড়ি করে বসে আছে। কি এমন ব্যাপার হলো না? মানে আমার সিডি নিয়ে আমি এখনো পর্যন্ত একটা রিয়াকশন পেলাম না। এতক্ষণে বুঝলাম ম্যাডামের এত অভিমান কেন হয়েছে। তুই কিছুই বুঝিসনি। আর অভিমান কেন হতে যাবে? যে তার ক্রাইসিসের কথাটা আমার সঙ্গে শেয়ার করার প্রয়োজনই মনে করে না, সে আর। বেশ, বলছি তো, আই এম সরি। আমি এতটা ভেবে বলিনি, মানে ভাবিনি যে তুই এতটা আঘাত পেয়ে যাবি। জাগে ছাড়, বুঝেছি। বললাম তো সরি। আচ্ছা তুই এবার বলতো, ওই 2 মাসের ইএমআই এর টাকাটা তুই কোথা থেকে জোটাবি? এত কেন প্রশ্ন করছিস সাইদুল? আমি যখন বলেছি ঠিক জোটাবো, দেন জোটাবো, ব্যাস। নাও আই এম গোনা সিরিয়াস। খুব সিরিয়াসলি বলছি মৃত্তিকা, তুই টাকাটা কোথা থেকে আনবি এটা আমার জানা খুব দরকার। আই মিন, তুই যদি তোর বাড়ি থেকে ওটা নিয়ে আসিস, আমি কিন্তু একেবারেই নেব না। তুই কেন এত ভাবছিস বলতো? আমি যখন বলেছি আমি কেন বাড়ি থেকে আনবো, আমি কি বললাম? আরে ওটা আমার পরিশ্রমের টাকা। হ্যাঁ মানে তুই না, মানে আমি আমার সিডি থেকে পেয়েছি, খুশি? মানে তুই তোর ওই প্রথম সিডির টাকাটা ইয়েস তুই আমাকে দিবি? ইয়েস, তোকে দেবো স্টুপিড। এসব আমার কাছে খুব তুচ্ছ ব্যাপার সাইদুল। আর তুই এখানে এসে বুঝতে পারছিস না আমাদের শহরের সমস্যাগুলো নিতান্ত নগণ্য। এখানে যে মানুষগুলো থাকে তাদের জীবনে কত সমস্যা বলতো, তারা তো হেসে খেলে তাদের জীবনটা কাটিয়ে দিচ্ছে। ঠিক বলেছিস। তাও কি জানিস, আসলে আমি তোকে বিরক্ত করতে চাইনি। আবার তোর সামনে একটা সম্ভাবনাময় জীবন, এত ভালো গাইতে পারিস, তোর নিজের কত স্ট্রাগল, আমাকে কেন জড়াচ্ছিস? সাইদুল, আমি এত কিছু জানি না, জানিস তো। হ্যাঁ মানে আমি শুধু এটুকু জানি, তুই আমার সাথে থাকলে আমি সমস্ত বাধা বিপত্তিগুলো ডিঙিয়ে যেতে পারবো। কথাগুলো ভেবে বলছিস তো? আমি এত কিছু বুঝি না রে, বিশ্বাস কর। আমাদের সামনে এখন অনেকটা জীবন পড়ে রয়েছে, আর আমরা দুজন পা ফেলে চলি না, তারপর দেখবি কিছু একটা ঠিক হয়ে যাবে, বিলিভ মি। দেখা যাক পারি কিনা আমরা।
আমাদের ওই স্বপ্নগুলোকে পূরণ করতে? হুম? আমরা দুজনা সর্ব খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে। আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে। পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয়ে জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। তুমি আছো আমি আছি। আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে। উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে। দুর্দম বেগে দুঃসহতম কাজে, রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। চুটিয়ে প্রেম করছিস? হ্যাঁ, ধ্যাৎ, কি যে বলো না। কি যে বলো না, দূর থেকে তোদের গানের আওয়াজ পাচ্ছি। তোর গলাতেও গান ভাবা যায়? ধুর, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আচ্ছা, কলকাতায় চল, তোদের হচ্ছে। এই অরিত্র কোথায় রে? আরে ওকে তো অনেকবার ডাকলাম, বললো পরে আসবে। ও চল তাহলে যাওয়া যাক। ও যদি চলে আসে তো ভালো, নইলে ওর অনারে আরেকবার যাওয়া যাবে। হ্যাঁ একদম। চলো। হেই চলো। শাগদিদা, জায়গাটা কিন্তু দারুণ। এই। তোমার জন্য তো স্পেশাল। মানে চলো তো। চল। नंदू, हॉस्पिटल के सामने खड़े होकर फूफू कर रहे? बीबी बीमार है, अंदर है। क्या हुआ भाभी को? वही औरतों वाली बीमारी। तो बोली बीमारी। खर्चा इतना। सिगरेट कितने की? 10 रुपए की। 10 रुपए की। और जेब में कितनी पड़ी? एक और है। मरने के लिए तेरे पास पैसे हैं, लेकिन बीवी को मौत से बचाने के लिए पैसे नहीं है। क्या बक रहा है? ये देख, मौत लिखी है इस पे, मौत। और ये सैनिटरी पैड पे जिंदगी। हंस मत। 2 सिगरेट के पैसे से भाभी को ऐसी खतरनाक बीमारी जो महावरी के वक्त गंदा कपड़ा इस्तेमाल करने से हो सकती है, उससे बचा सकता है। और सिगरेट ना पीने से अपने आप को भी खतरनाक बीमारी से बचा सकता है। यानी कि मौत के पैसे से 2 जिंदगी खरीद सकता है तू, एक अपनी और एक अपनी बीवी की। सोच, अब हंस। हीरोगिरी ये पीने में नहीं है, ये देने में है। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো লক্ষ্মী ছেলে, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে কিন্তু মা এসে কি করবে, জোর করে চেপে খাওয়াবে। ওটা রাখো, আগে খাও আগে খাও। গোলাম মাস্টার কেমন আছেন? কেমন আছেন দাদা? এসো এসো গোপাল, এসো এসো এসো। আরে পারুল, খানকা তো চেয়ার দে, গোপাল এসেছে। আরে থাক থাক থাক। বসো বসো। হাল্লা দেখতে পাচ্ছি কষ্ট হচ্ছে। দাদা সে তো বড় হয়ে গেল, স্কুল যাচ্ছে। সব খবর আগে আমি। কি ব্যাপার এত সকাল সকাল? হ্যাঁ, জরুরি কিছু? হ্যাঁ, এই তো রোজই তো এ পথ দিয়ে যাই। আমার তো যাতায়াতের পথ। আচ্ছা, যাতায়াতের পথ। জরুরি কিছু না, যাওয়ার পথে। বাবু लगाना में टाइम में কিন্তু স্কুল में না। তো যাতায়াত করি, এ পথ দিয়েই তো যাই। তোর মা কি বললো রে? স্কুলে যেতে হবে। পারুলকে দেখে ভালো লাগছে।
হ্যাঁ, যত দিন যাচ্ছে তত না, আপনার কাছে এসে তো বেঁচে গেল না। কিন্তু আপনি বলুন মাস্টারমশাই, ওর বর কোন পার্টি করতো আমি জানতাম। আমি কিন্তু কোনো রং ফং দেখি। সেটা ঠিক কথা। তোমরা ছিলে বলেই তোর কাজটা হলো। তাহলে অভয় দাতে একটা কথা বলি। বলুন, আপনি অভয়কে আদেশ করুন। না, আদেশ কেন করব? আদেশ আমি কারোকে করি না। আমি বলছি যে তোমার এই এলাকায় এখনো তো কেউই ওই কিষাণ ক্রেডিট কার্ডটা পেল না, তাই তো? কিছুদিন আগে তো একজন আত্মঘাতী হলো, এরপরে তার বউটা অসুস্থ। এই নিয়ে তো এলাকায় প্রায় 6 জন আত্মঘাতী হলো এই ঋণের দায়। দেশের কথা বাদ দাও, তো একটা ব্যবস্থা করো। মাস্টারদা, আপনি ওসব বিরোধী পার্টির মতো মিডিয়ার মতো অপপ্রচারের কথা বলছেন। সে কি কথা? আমি অপপ্রচার করছি? না, বলছেন না। ও কিষাণ বিকাশ পত্রটা আমি দেখে নেবো। হ্যাঁ, ওটা নিয়ে একটু সমস্যা আছে, ওটা আমি দেখে নেবো। কিন্তু এসব ঋণ ফিনের জন্য কেউ মারা যায়নি। তাহলে মারা যায়নি আমি বলছি। আরে তেল খেয়ে খেয়ে লিভারটাকে পচিয়ে দিয়েছে, পুরো দই দই হয়ে রয়েছে। গিয়ে দেখুন সব। আরে মনের দুঃখে মরছে। এই তো দুধ থেকে দেখলাম একটা বউ পালিয়ে গেছে কোনো লোকের সঙ্গে। মনের দুঃখে বিষ খেয়ে মরছে, আর সেইটা মিডিয়া আর বিরোধী পার্টি প্রচার করছে। এইসব কিসব? গোপাল, তুমি নিজে চোখে দেখোনি, আমি তো এলাকায় গিয়ে দেখেছি। তোমার এই ছেলেপুলেরা ঠিক খবর দিচ্ছে না তোমাকে। পারলে তুমি একবার গিয়ে দেখে এসো। আপনি আজকাল নিজে যাচ্ছেন দেখতে? আজকাল কেন, আমি তো সারা জীবন নিজে গিয়ে দেখি, তারপরে বলি। অন্যের কথাই বলি না। ব্যবস্থা করো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি যাও। হ্যাঁ, দেখো। কী রে, শুনে গায়ে মারছিস কেন? শহর থেকে নতুন মাস্টার নিয়ে এলেন নাদির জন্য? না, ও আমার এক বন্ধুর ভাগ্নে, ইতিহাস নিয়ে গবেষণা করছে। সব ইউনিভার্সিটির বন্ধু বান্ধবরা এসেছে, উইকেন্ডে একটু বেড়াতে এসেছে। এদিকে না আসে দেখিস। যে কথাটা বলার জন্য এলাম। আপনি কি সব মিটিং ফিটিং করছেন বিপ্লব ফিপ্লব নিয়ে? আরে আমার বিপ্লবের কি দরকার আছে? মানুষ শান্তিতে আছে এখন, আমার বিপ্লব ফিপ্লব দিয়ে কি হবে এখন? আমি মিটিং করছি? হ্যাঁ, বিপ্লব করছি। দেখো গোপাল, তুমি অন্যের কথায় কান ভারী করো তো, সেই জন্য এটা হয়েছে। আমি মিটিংও করছি না, বিপ্লবও করছি না, কোনোটাই করছি না। এই সেন্টার থেকে আমি বিপ্লব করবো আর মিটিং করবো কাদের নিয়ে? আরে যা রে যা, মা ডাকছে, আর খেলবো না, পরে হবে। যেটা তুমি জানো না সেটা আমার কাছ থেকে জেনে নাও। সেটা হচ্ছে এই যে নভেম্বর বিপ্লবের 100 বছর পূর্ণ হয়েছে তো, নভেম্বর বিপ্লব এইটা। হ্যাঁ, ওইটা আমরা এখানে পালন করব। কেন করবেন? কেন করবো মানে? তো বিদেশি ব্যাপার। আরে দেশের জন্য আপনারা না বিদেশ থেকে কিছু দেশে আসতে পারছেন না। দেশে আসুন। এবার দেশের কথা ভাবার সময় হয়েছে। দেখুন আমাদের দেশে কত বড় বড় গুণীজন আছে। বিবেকানন্দ, তারপর রামকৃষ্ণ ঠাকুর, বিদ্যাসাগর। হ্যাঁ, ওটা করতে বলেছে। হ্যাঁ, বিদ্যাসাগর। আর বিদেশের কি দরকার আছে? দেশের কথা ভাবুন না। না, এরা তো আমাদের মানে অনুপ্রেরণা। এদের বাণী, এদের কাজ, এদের জীবন, এসব কাজে তো আমাদের উৎসাহ দেয়। কিন্তু তুমি একথা জানো কি, যে এই মানুষগুলোকে নিয়ে পৃথিবীর অন্যান্য দেশেও তারা তাদের জন্মদিন পালন করে, তাদের নিয়ে উৎসব করে। এসব খবর রাখো কি? করুক না, ওরা করুক না। হ্যাঁ, তা আমরাও করি। বিবেকানন্দকে নিয়ে করি, ঠাকুরকে নিয়ে করি, বিদ্যাসাগরকে নিয়ে করি। হ্যাঁ, এসব রাশিয়া ফাঁসিয়া তো এসব লাল পানির ব্যাপার। ও আচ্ছা আচ্ছা। শুনুন মাস্টারদা, লাল পার্টিকে এখন আর কেউ চায় না, কেউ চায় না, সব ফেলে দিয়েছে। হ্যাঁ, বিদেশকে নিয়ে আর ভেবে লাভ নেই। আপনি বলুন না, আমি আছি তো আপনার জন্য। আমি একটা ধামাকা করে দিচ্ছি। হ্যাঁ, ওসব মিটিং ফিটিং দরকার নেই, আমি ধামাকা করে দিচ্ছি। আমাদের ছেলেরা, আরে ঠিক আছে, আপনার কথা শুনে আমি গণসঙ্গীত লাগিয়ে দেবো। আমাদের ছেলেরা এখন ব্যান্ডে গণসঙ্গীত গাইছে। বেবি ডলকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লাচিয়ে দেবে, পুরো লাচিয়ে দেবে।
আর তার সঙ্গে আমাদের ছেলেরা একটু সন্ধ্যেবেলা এনজয় করবে। হ্যাঁ, ও পারুলকে দিয়ে আমি একটা গান গাইয়ে দেবো। গোপাল, হ্যাঁ বলুন। ওসব তোমরা করো, আমি যে কাজটা করতে যাচ্ছি তার সঙ্গে এটা যায় না। আর আমি এগুলো পছন্দও করি না। তোমরা যে পছন্দ করো তাতে আমার কোনো অপছন্দ নেই, তবে এই নভেম্বর বিপ্লবের যে অনুষ্ঠানটা হবে সেখানে এসব আমার পছন্দ নয়। দাদা, এটা বিদেশি ব্যাপার, কি দরকার আছে? দেশের কথা একটু ভাবুন না। দেশ নিয়ে এবার একটু মাথা ঘামান না। অনেক তো হলো বিদেশ নিয়ে, করে করে তো আর থাকলেন না। অনেক তো আর হয়নি গোপাল। লাল পার্টির কাজ নিয়ে আর কি দরকার আছে বলুন আপনার? আচ্ছা, বুঝতে পেরেছি। এই লাল রঙটা তোমার পছন্দ নয় না? হ্যাঁ কি না বলো না। বলুন বলুন, কি বলবেন বলুন। না না, আমি বলছি যে লাল রঙটা তোমার পছন্দ নয় কেন আমি বুঝতে পারি না। জন্মাবার পর থেকে চামড়ার তলায় তো সেই রঙটা নিয়ে এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছ। নিজে লাল রঙটা বয়ে নিয়ে বেড়াচ্ছ, অথচ লাল রঙটা তুমি পছন্দ করতে পারছো না। আমার মজাটা হচ্ছে এইখানে। আচ্ছা ধরো, এই যে নভেম্বর বিপ্লবটা কেন হয়েছিল এটা যারা জানে না তাদের তো জানানো দরকার। তোমারও তো উচিত এগুলো জানানো। তুমি জানো তো কেন হয়েছিল? আচ্ছা শোনো, আচ্ছা দেখো, তুমি হয়তো মনে করছো আমি তোমার জ্ঞান দিচ্ছি না। এই আমার ভাবনাটা তোমার সঙ্গে আমি শেয়ার করছি। এই যে তুমি গরিব মানুষের সেবা করো, তাদের দুঃখ দারিদ্র্য নিয়ে তুমি সারা দিন ধরে কাজ করছো, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের বাসস্থান, এই সব কিছু নিয়ে তুমি সারা দিন ধরে, তোমার খাওয়া দাওয়া হয়তো ঠিক মতো হয় না। লেনিন ঠিক এই কাজটাই করেছিল। তার মানে কি তুমি লেনিন, নাকি লেনিন গোপাল সামন্ত? তা নয়। আসলে কি জানো, নভেম্বর বিপ্লব না হলে এই স্বাধীন ভারতবর্ষের আকাশটাই তুমি দেখতে পেতে না। জানো সেটা? কি বলছেন? আমাদের দেশের গান্ধী, হ্যাঁ, নেতাজি, এরা তো স্বাধীনতা এনেছে। এর সঙ্গে রাশিয়া দিয়ে কি হবে? আরে স্বাধীনতাটা আনতেই তো পারতো না, সেটা তখন তো অন্যের দখলে চলে যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম শুনেছ? হ্যাঁ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর নাম শুনেছ? কি? না, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, তার জন্য তোমার কোনো অপরাধ নেই। হিটলারের নাম শুনেছ? হ্যাঁ, তো সেই হিটলার, তাকে শরীরে শক্তি বলা হয়, সেটা জানো তো? হ্যাঁ, ওরকম কি কি বলা হয়। তো সেই হিটলার সারা পৃথিবী জয়ের স্বপ্ন দেখছিল। তার নাৎসি বাহিনী একটার পর একটা দেশ ধ্বংস করতে করতে এগোচ্ছে, পৃথিবী জয় করবে। ভারতবর্ষও তার মধ্যে ছিল, কিন্তু তার 2 দশক আগে এই নভেম্বর বিপ্লবটা হয়ে গেছে। রাশিয়া তখন 1 নম্বর শক্তি পৃথিবীর। হিটলারের অশ্বমেধের ঘোড়া ক্রেমলিনের ফটকের সামনে এসে মুখ থুবড়ে পড়ল, পৃথিবী বেঁচে গেল। শুনুন মাস্টারমশাই, হ্যাঁ, কবে কি হয়েছে তা দিয়ে এখন চলে না। ঠিক। হ্যাঁ, এই তো কত শুনি, কে নাকি রক্ত দিয়েছে না মরে গেছে, তা দিয়ে আজকের ছেলেমেয়েদের কি হবে? ঠিক কথা। আজকের ছেলেমেয়েদের তো আজকের কথা ভাবতে হবে। পেটে ভাতে উন্নয়ন চলছে, দেখুন উন্নয়ন। পুরনো যা হয়েছে সেগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। আবার কি বলছেন? এখনকার কথা তো ভাবতে হবে না? ঠিক কথা। এই যে তুমি বড় হয়েছো, এই যে সমাজে কাজ করে বেড়াচ্ছ, তুমি যখন কিশোর ছিলে, তুমি যখন শিশু ছিলে, তুমি যখন যুবক ছিলে, তখন তোমার বাবা তোমার জন্য যে প্রাণপাত করেছিলেন তোমাকে মানুষ করার জন্যে, আজকে এই অবস্থায় দাঁড়িয়ে তুমি সে কথা ভুলে যাবে? না, বাপকে কি করে ভোলা যায়? তাহলে রাশিয়া ছিল তখন পৃথিবীর বাপ, কারণ সে পৃথিবীকে রক্ষা করেছিল। তো সেইখানকার নভেম্বর বিপ্লব, আমি তো এখান থেকে বিপ্লব করছি না, আমি শুধু সেই দিনটাকে একটু পালন করছি, কারণ তার সমস্ত কিছু আমি জানি কেন হয়েছিল। তুমি যা করছো ঠিক ওখানেও তাই হয়েছিল, তাতে অপরাধটা কোথায়? না, অপরাধ বলছি না, উন্নয়নের কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, ঝড় চলছে, ঝড়, সেই তার সঙ্গে নিজেদের মেলাতে হবে তো। হ্যাঁ, মেলাচ্ছি তো, ঝড়ের মধ্যেই তো আছি, ছেড়ে যাবে কোথায়? একটা কথা কিছুতেই না বলে থাকতে পারছি না। সারা বিশ্বে তো নভেম্বর বিপ্লবের 100 বর্ষ উদযাপন হচ্ছে নাকি?
আর আমাদের দেশের সরকার এখনো পর্যন্ত কোনো বিধিনিষেধ জারি করেনি। তাহলে আপনি কেন? বাবা, কথা বলে, ভালো কথা বলে। হ্যাঁ, ইতিহাসের ছেলে তো। হ্যাঁ, ইতিহাস, হ্যাঁ ভালো, ইতিহাস ভূগোল এসব জানা ভালো। তবে এলাকায় এসেছো তো, এলাকার ইতিহাস ভূগোল জানো, তা না হলে আনকমন কোশ্চেন পড়ে যাবে। জানবো, হলকে যাবে। নিশ্চয়ই জানবো। তবে এই যে আপনি বললেন না উন্নয়নের ঝড় বইছে, আমার অভিজ্ঞতা কম, তবে এটুকু বুঝি ঝড় একটা ক্ষণস্থায়ী ব্যাপার। শেষ পর্যন্ত বাতাস কিন্তু থেকে যাবে, আর সেই বাতাস থেকেই মানুষ বাঁচার রসদ খুঁজে নেবে। বাহ, ভালো ভালো, ঠিক আছে। আপনি যখন চাইছেন না তখন। শোনো গোপাল, ওই দিন তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার আমন্ত্রণ জানাচ্ছি, তুমি এসো, কিন্তু তোমাকে আসতেই হবে। না না, আমার আশা। আমি এ কথা শুনবো না। না না, ছেলেরা পারি। আরে ছেলেদের সঙ্গে তুমি আসবে, তুমি আসলে আমি খুব খুশি হব। তুমি দেখো না, তোমার ভালো লাগবে। এসো, আসুন। পরে না হয় তোমার ওই জলসা একদিন হবে, তাতে কি আছে, আমরা তুমি এসো সবাই কিন্তু। থাকবো। আছে তো? আসবো। হ্যাঁ, আসবো। হ্যাঁ, চলে। তোমার দৃষ্টিতে মাঝে মাঝে কেমন টেনা বাঁকা হয়ে যায়। এসো এসো। তোর বয়সে আমি এরকম ছিলাম, জানিস তো, কথা কম বলতাম, দুবার কথা বলার পর হাত নিষ্পিস করত। এখন ভাবি বয়স, অভিজ্ঞতা কিভাবে সত্যিকারের পথটা দেখায়। এরা কি জানিস, এরা হচ্ছে অন্যের কাছ থেকে ধার করা বিষ নিয়ে এক ধরনের সাপ আছে, তাদের নিজস্ব কোনো বিষ নেই, সেই জন্য এদের মোকাবেলা করতে হবে অন্যভাবে। তার চেয়ে বড় কথা হচ্ছে এরা আমার শ্রেণী শত্রু নয়, বুঝলি তো? বাসব জেঠু যাকে মেরেছিল আদলা ইঁট দিয়ে, সে ছিল আমার শ্রেণী শত্রু। আঘাত করার আগে ভাবতে হবে যে কতটা আঘাত করব, কতটা আঘাত করব না, কিভাবে আঘাত করব। ওই দেখ, মাস্টারি করতে শুরু করে দিলাম আমি। কি হয়েছে, তুমি বলবে, আমি শিখবো, এটাই তো। দাদু, হ্যাঁ, স্কুলে এসো 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 এসো। সাবধানে যেও। আসছি। হ্যাঁ, এসো। এসে গেছি। আঙ্কেল, হ্যাঁ, কে গো লোকটা? উনি এখানকার জনপ্রতিনিধি। তো উনি হঠাৎ কি চান? উনি এই সেন্টারের দায়িত্বটা চান আর কি। তারপর জলসা হবে, গান বাজনা হবে, এই সেন্টারের উন্নতি হবে, এই নিয়ে ওনার ভীষণ দুর্ভাবনা। চিঠিতে তোকে একটা হিন্টস দিয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একে বাদ দে। ঘোরা কিরম হলো বল? কিরে বল। দারুণ হয়েছে অরিত্র, তুই মিস করে গেলি একদম। তোমরাও যা মিস করলে। আমাকে আবার এখানকার ইতিহাস ভূগোল সব জানতে হবে, না হলে তো সব আনকমন পড়ে যাবে। ওরা বুঝতে পারলো না। বুঝবে না।
का ये रोना गाना पुराना आया जमाना हो अपना जमाना किस्मत का ये रोना गाना पुराना आया जमाना हो अपना जमाना किस्मत का ये रोना गाना पुराना बदलेंगे हम अपने जीवन के नदिया की धार बदलेंगे हम अपने जीवन के नदिया की धार जागा रे जागा सारा संसार जागा रे जागा सारा संसार जागा रे जागा নমস্কার, আমি হচ্ছি স্বপন পটুয়া, পটচিত্র আঁকি। নমস্কার, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি কিছু পটচিত্র এঁকেছি। এই যে কই দেখি। আরও আছে, ও যদি দেখতে চান। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখবো, দেখান। এটা নতুন করেছি। বাহ, এটা দেখুন। এই পটুয়া সম্প্রদায় হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা লিভিং এক্সাম্পল। এরা না হিন্দু আর না মুসলিম। সবচেয়ে মজার ব্যাপার, এরা নামাজও পড়ে আবার সিন্নিও চড়ায়। ঠিক বললাম তো? একদম ঠিক কথা বলেছেন। আসলে আমরা হিন্দুও নই আবার মুসলমানও নই। আমরা নামাজে আদায় দিই, আবার মন্দিরে ফুল বেলপাতাও চড়াই। আমরা হিন্দু মুসলমানে কিছু আমাদের আসে যায় না। আসলে কি জানেন, একটা নতুন পটচিত্র করেছি। হ্যাঁ, এই পটচিত্রটা দেখতে গেলে আপনাদের না আমার গান শুনতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আরে দারুণ ব্যাপার, শুরু করুন। হ্যাঁ, শুরু করুন। এ গভীর রাতে এই ভারতে নোটবন্দি হলো, গরিব লোকের হাতের টাকা সবই অচল হলো। গভীর রাতে এই ভারতে নোটবন্দি হলো, গরিব লোকের হাতের টাকা সবই অচল হলো। বড় লোকের কালো টাকা পড়বে নাকি ধরা, আমাদের কালো নাই সাদা নাই দু পকেটে খরা। 100 দিনের কাজের টাকা পেল না তো কেউ, বুঝলে পঞ্চায়েতের অফিস জুড়ে ডাকছে শুধু ফেউ। ওরে গরু নিয়ে যাবার পথে পেরিয়ে বেড়াবো, গরুর হাটে বেচা কেনা বন্ধ এতক্ষণ। ওরে গরু যদি গোমাতা হয় নিজের মাতা কই মাগো, দুই মাতাতে চুল্লো চুল্লি মুখে ফুটছে খই। দেখো মুখে ফুটছে খই, দেখো মুখে ফুটছে খই, মামা মুখে ফুটছে খই। মাগো হ্যাঁ, চলো। বাবু মারা রুহারমে উনাতায়নমম চালা। ঘর যাই তারপর। ঠিক আছে, টাটা।
অসুবিধে করে দিলাম না তো? না না, কি যে বলেন। কি পড়ছেন? ওই চেষ্টা করছি। মাস্টারমশাই এই বইটা দিয়েছেন, দুনিয়া কাঁপানো 10 দিন। আচ্ছা। নভেম্বর বিপ্লবের অনুষ্ঠানের আগে শেষ করতে হবে। ইস্পাত। মা, মানুষের মতো মানুষ। বাহ, এগুলো তোমার পড়া? হ্যাঁ, ওই কোটা আমার পড়া, তবে অনেকগুলো এখনো বাকি। সলোকভ, চেকভ, দস্তয়েভস্কি, ওগুলো এখনো শেষ করা হয়নি। গোর্কির শুধু মা পড়া হয়েছে। বাহ, আর আমাদের বাংলা সাহিত্যে? শরৎ সাহিত্য সমগ্র শেষ। বেশ। মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা ছোট গল্প ওই উত্তরকালের গল্প সমগ্র বলে একটা বইয়ে পড়েছি। রবীন্দ্রনাথের কয়েকটা ছোট গল্প, আর বিশেষ কিছুই না। আরে অনেক অনেক। আচ্ছা পারুল, তোমার একটা কথা জিজ্ঞাসা করব, যদি তোমার আপত্তি না থাকে? না না, বলুন না। তুমি তো দারুণ গান গাও। দারুণ কিছুই না, আমি ছোটবেলা থেকেই গান ভালোবাসি। শিখতে বুঝি? এখানে এসেও শিখেছি। মাস্টারমশাইও ভালো গান করতে জানেন। আচ্ছা, তার মানে এই সেন্টারে গানও শেখানো হয়? হ্যাঁ, গান, নাচ এখানকার বাচ্চারা শেখে। তুমি শেখাও? আর তোমার গল্পের বই পড়তে ভালো লাগে? বই ছাড়া এখানে আমার কথা বলার আর কে আছে? সিদ্ধি ঘুমিয়ে পড়লে তাই রোজ আমি এখানে চলে আসি। রাতে আমার ঘুম আসে না। কত দেশের কত ঘটনা এই বইগুলো থেকে জানতে পারি। তখন মনে হয় আমি আর একা নই, আমার মতো আরও কত মানুষ, কত কষ্টে, কত লড়াই, তবু তারা হেরে যায়নি। আমি ওই মানুষগুলোর সঙ্গে কথা বলি, গল্প করি। গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়, আমার ঘুম পেয়ে যায়। পারুল, থামলে কেন? বলো। কি বলবো? তোমার ছেলেবেলা? আমার আর কি কথা, স্বামী খুন হয়ে গেল, মাস্টারমশাই আশ্রয় দিলেন, আমাকে থাকতে দিয়েছেন, তাই আছি। না না, প্রথম থেকে বলো, তোমার অতীত। আমার বাবা ছিলেন ফরেস্ট বাংলোর সরকারি মালিক। ছোটবেলায় আমাদের খুব কষ্ট করতে হয়নি। বাবা চাইতেন আমি লেখাপড়া করি, সরকারি স্কুলেও পড়তাম। ছোটবেলাতেই বাবা গানের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। আমাদের স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে আমার গান ছিল বাধা। লেখাপড়াতেও খারাপ ছিলাম না। মাধ্যমিকে পাশ করে গেলাম প্রথম ডিভিশনে। উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার আগে বাবার কি যে হলো বুঝে উঠতে পারলাম না। কথা নেই, বার্তা নেই, এক স্কুলের মাস্টারের সাথে আমার বিয়ে দিয়ে দিল। আমি তো প্রথমে রাজি হইনি, ভাবলাম স্কুলের মাস্টার, বয়সে বুড়া হবে বোধহয়। তারপর যখন তাকে দেখি আমি তো অবাক। তাগড়াই চেহারা, একদম সুঠাম। বিহা হয়ে গেল আমাদের। তারপর? তার বাড়ি ছিল বলরামপুর। প্রাইমারি স্কুলে পড়াতো। সাইকেলে চেপে সারাদিন টো টো করে ঘুরে বেড়াইতো। স্কুলের পর পাটির কাজ, লাল পাটি করতো। তো কাকাবাবু, জ্যোতিবাবু আরো কত মনীষীদের ছবি টাঙানো থাকতো ঘরে। ঘরে তার মন বসতো না, সারাক্ষণ মানুষের সেবা। খালি বলতো ভোটের পর সমুদ্রে বেড়াতে নিয়ে যাবে। পরীক্ষাটা দিলে না কেন? ভয়ে পরীক্ষার কথা বলতেই পারলাম না। ভয় মানে পড়া তৈরি না করতে পারার ভয়। মাস্টারের বউ যদি ফেল মারে
তাহলে ইজ্জতের ব্যাপার। ভাবলাম পরের বার দেব, সে আর হলো না। তার আগেই আমাদের তো মাত্র 7 মাসের সংসার। কি হয়েছিল ওনার? 2010 সালে শেষের দিকের ঘটনা, কাগজেও বেরিয়েছিল তখন। স্কুলের পর সাইকেলে চেপে বাড়ি ফিরত রাত করে। তার আগে কত কাজ। রাত হয়ে গেলে আমার খুব চিন্তা হতো, এতটা পথ জঙ্গল পেরিয়ে আসতে হতো। তো কতদিন বলেছি অত রাত করো না, আমার চিন্তা হয় না। কে শোনে কার কথা, কোনো পরোয়া করতো না। খুব সাহসী ছিল, খালি বলতো আমার কি হবে। একদিন অনেক রাত হয়ে গেল, চারিদিকে গন্ডগোল, খুন খারাপই হচ্ছে। হঠাৎ আমার ভাসুরপো এসে বলল কাকার উপর হামলা হয়েছে। শুনে আমি ছুটতে ছুটতে গেলাম, গিয়ে দেখি জঙ্গলের রাস্তা ওর শরীরটা পড়ে আছে, মাটি ভিজিয়ে গেছে রক্তে। জঙ্গল থেকে বেরিয়ে সব অস্ত্র শস্ত্র নিয়ে ঘিরে ধরে খুন করে দিল। তারপর আর কি, উনি চলে যাওয়ার কয়েকদিন পর বুঝলাম উনি আমাকে একা রেখে যাননি। তখন চারিদিকে গন্ডগোল, দিনে রাতে হামলা। তারই মধ্যে সিদ্ধিনাথ কোলে এলো। আমি আর পারছিলাম না। আমার স্বামী ছিলেন মাস্টার মশাইয়ের 1 নম্বর চেলা, উনি আমাদের এখানে নিয়ে এলেন। সকালে ওই গোপালবাবু এসেছিলেন, উনি বললেন তোমার ব্যাপারে, রং দেখে কাজ দিন এরকম কিছু একটা। ও এটা উনি মাইক বাজিয়েও বলেছেন। আসলে 2015 সালে মাস্টারমশাই আমাকে লেখাপড়া শিখিয়ে উচ্চ মাধ্যমিক পাস করালেন। পরের বছর ভোট ছিল, তা উনি একদিন আমাদের সেন্টারে এসেছিলেন। কথায় কথায় মাস্টারমশাই আমার পাশের খবরটা ওনাকে দিয়েছিলেন আর বলেছিলেন যদি কোনো কাজের সুযোগ থাকে। উনি তখনই আমাকে ICDS-এর কাজে লাগিয়ে দেন। তখন থেকেই উনি এরকম বলেন। ও এই ব্যাপার। ও এই যে তোমরা এখানে, আর আমরা এদিকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। এই বাসু আঙ্কেল ডাকছে, চলো পারুন। কেন, কিছু হয়েছে? না, কিছু হয়নি, তবে খুব শিগগিরই হবে। আমাদের একটা গানের আসর বসেছে, সেখানে তোমাকে যেতে হবে। চলো। ও আমায় ছাড়ো, তোমরা যাও। ওসব না, ছাড়াছাড়ি কোনো ব্যাপার নেই, তোমাকে যেতে হবে এবং গানটি গাইতে হবে। চলো 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 চলো। এসো এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোর গান শোনার জন্য সবাই অপেক্ষা করে আছি। হ্যাঁ শুরু করো, নইলে কিন্তু আমরা শুরু করে দেব। তাহলে আপনারাই শুরু করেন, আমিও একটু সময় পাবো। হ্যাঁ না না, ওটি আজকে হচ্ছে না, আমাদের একটা অন্য প্ল্যান আছে, আমরা অন্যদিন গান গাইবো। আজ আমরা সবাই তোমার গান শুনবো। একদম, যাও। চলো 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 শুরু শুরু করো। করো শুরু করো। এবার যাও, শুরু করো। এই মৃত্তিকা, হ্যাঁ তুই কটটা ধর না। এক্স্যাক্টলি। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সাড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সাড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে, উঠুক নেচে নেচে। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে,
নেচে নেচে সকল পরাণ দিক না নাড়া বাইরে দাঁড়া বাইরে দাঁড়া আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া अब कमर बांध तैयार हो लक्ष्य कोटि भैयों अब कमर बांध तैयार हो लक्ष्य कोटि भैयों हम भूख से मरने वाले क्या मौत से डरने वाले আঙ্কেল আঙ্কেল দরজাটা খুলবেন কে কে আমি অরিত্র হ্যাঁ কয়েকটা কথা ছিল আপনার সঙ্গে ও আচ্ছা এসে ভেতরে ভেতরে এসে পারুল কিন্তু চাটা অসাধারণ করে। রান্নাও ভালো করে। আমরা সবাই কনক দুর্গা মন্দির দেখতে যাচ্ছি, যেতে চাও? আমি একটু আঙ্কেলের সঙ্গে জরুরি কথা বলছিলাম, শেষ করে আসি। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ আজকে বিকেলে প্রোগ্রামটা হচ্ছে তো? হ্যাঁ দেখবে দুপুরের মধ্যেই নাচের দল চলে আসবে। দারুণ দেখবে জমবে। কি বাহারি পোশাক সব। তোমায় কিন্তু গান গাইতে হবে। হ্যাঁ একদম। আমি একটু সন্ধ্যের দিকে পলাশবনিতে যাব। ওখানে একজন কৃষক আত্মঘাতী হয়েছে, ওর স্ত্রীও খুব অসুস্থ। হ্যাঁ পারুল ফিরলে আমি আবার ঘুরে আসবো। যাও তোমরা যাও, ঘুরে এসো। তাহলে আজকে আর মন্দিরে গিয়ে কাজ নেই, আমরা বরং আপনার সঙ্গে পলাশবনিতে যাই। আরে না না না, তোমরা সব অপরিচিত তো, অসুস্থ মানুষ, তোমাদের দেখলে খানিকটা সংকোচ বোধ করবে। যাও তোমরা ঘুরে এসো, ঘুরে এসো। আমি সন্ধ্যের মধ্যেই চলে আসবো। যাও। ঠিক আছে ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি বেরোলাম শাগনিকদা। হ্যাঁ আঙ্কে, কালকে যে লোকটা তোমার সঙ্গে কথা বলতে এসেছিল, ও কি তোমাকে ভয় দেখাতে এসেছিল? না, ভয় দেখাবার মতো সাহস এখনো পাইনি। আমি বেঁচে থাকা পর্যন্ত পাবে বলে মনেও হয় না। আসলে এই সেন্টারটার উপরে না ওদের খুব লোভ। কেন লোভ কিসের? লোভ মানে এই সেন্টারটা পেলে ওদের ব্যবসা করতে খুব সুবিধা হয় আর কি। আমি তো সমবায় পদ্ধতিতে চালাই এটা। ফ্রিতে কৃষি ট্রেনিং হয়, ফ্রিতে জৈব সার দিই, ছেলে মেয়েদের হাতের কাজ শেখানো হয়,
মেয়েরা নানা রকম প্রোডাক্ট তৈরি করে, বড়ি, আমসত্ত্ব, আচার, তারপরে বাচ্চাদের আঁকা শেখানো হয়, পড়াশুনো তো আছেই। তাছাড়া আমার একটা লাইব্রেরি আছে, সেখানে প্রায় 300 সদস্য। এইটা পেলে ওদের ব্যবসা করতে সুবিধা হয়। আমি তো আর কোনো একটা কথা আমাকে বলো তো পরিষ্কার করে, কি এত খরচ তুমি সামলাও কি করে? হয়ে যায়, মানে আমার রিটায়ারমেন্টের পর যে সমস্ত টাকা পয়সা পেয়েছিলাম সেগুলো কাজে লাগিয়েছি, তারপরে পেনশনের টাকা, তারপরে এখানে কিছু ছেলে মেয়ে আছে তারা একটু বর্ধিষ্ণু পরিবারে, তাদের অভিভাবকরা একটু বিশেষভাবে সাহায্য করে। আসলে এটা তো আমি ব্যবসায়িক পদ্ধতিতে চালাই না। তাহলে এত আপসেট হচ্ছ কেন? আপসেট হচ্ছি পারুলের বরটা একলব্য, ও মারা যাওয়ার পর থেকে না আমি কেমন যেন একটু কমজোরি মনে করছি। নিজের মতো করে গড়েছিলাম তো, তারপরে ধর আমারও তো বয়স হচ্ছে, কখন কি ঘটে যায় কিছু বলা। যা তা কথা বলছো বলো তো। আরে বাবা, আমরা তো আছি, আমরা বন্ধুরা বরং একটা কাজ করব, যে যখন ছুটি পাবো আমরা এখানে এসে থেকে যাব, তোমাকে সঙ্গ দেব। ওভাবে হয় না নি, ওভাবে হয় না। আমি ভেবেছিলাম তুই বোধহয় আমার মতো বাউন্ডুলে হবি। কেন, বাউন্ডুলে তো আমি আছি। হ্যাঁ, আমার কাজকে স্কুলে পড়ানো, বাদ বাকি সময় টই টই করা আর সাহিত্য সভা করা। সাহিত্য সভা করা ঠিক আছে, কিন্তু তুমি তো টুই টুই করে ঘুরে বেড়াও না, দাঁড়ে বসে টুই টুই করছো। আঙ্কেল, হ্যাঁ আমি যাই কনক দুর্গা মন্দিরে, বসুদাকে আবার কথা দিয়েছি তো। হ্যাঁ ঠিক আছে, কথা খেলে ফেলে কিন্তু আবার গন্ডগোল হয়ে যাবে। আমি আসছি। হ্যাঁ এসো 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 এসো, সাবধানে যেও। হ্যাঁ। কি গো, ওরা সব কই? ওরা মন্দির দেখে ওই শালির জঙ্গলে গেছে। তো তুমি গেলে না? ভাল লাগছে না, অত হাঁটতে পারছি না। বসো। এই জায়গাটা আমার বেশ লেগেছে। আবার কবে আসবো আমরা এখানে? মানে আমরা দুজন। ব্যাপার কি তোমার? হ্যাঁ, তুমি তো এমনি করে কথা বলো না, কি হয়েছে? এবার তো আমাদের মাঝে মাঝে এখানে আসতে হবে। কেন? বাসু আঙ্কেল আর পেরে উঠছেন না। এলাকার প্রভাবশালীদের নজর ও সেন্টারটার ওপরে। বাসু আঙ্কেল তো একটা আদর্শগত জায়গা থেকে এটা বানিয়েছেন, সেটা এলাকার পলিটিশিয়ানদের পছন্দ নয়। সমবায় ভোটে ওকে একবারও হারাতে পারেন, আর সেই জন্যে এখন এই সেন্টারটাকে ছলে বলে কৌশলে ওরা দখল করতে চায়। তার মানে ওই কালকের লোকটা ওই জন্য এসেছিল? এদিকে পারুলও তো আছে, ওর বাচ্চাটাও তো ছোট। সত্যি ওদের দিকে তাকানো যায় না গো। মেয়েটি স্ট্যামিনা আছে বলতে হবে। এই তো অরিত্র বলছিল ওর হাজব্যান্ডকে নাকি খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। এই এত কিছুর মধ্যে হায়ার সেকেন্ডারি পাশ করে আইসিডিএস এর কাজ করে ছেলে মানুষ করা, চারটিখানি কথা বলো তো। আসলে ওকে এই লড়াই করার জোরটা জোগান কিন্তু বাসু আঙ্কেল। সেটা অস্বীকার করার কোনো জায়গাই নেই, তবুও ওর মনের জোরটাও তো আছে, সেটাও তো দেখতে হবে। কি জানো, জোরটা আসে কিন্তু আদর্শ থেকে, শিক্ষা থেকে, আর সেই বীজটা আগেই বাসু আঙ্কেল ওর মধ্যে অঙ্কুরিত করেছে। সেজন্য এখন যে কোনো ঝড় জলের মোকাবিলা পারুল করতে পারবে। ঠিক বলেছ। আচ্ছা, এই এতদিনে
আমার মধ্যে কি কি গুণ তুমি লক্ষ্য করেছো, মানে আদৌ করেছো? কিছুই করিনি। ও না, মানে আমি তো ভালো করে দেখারই চেষ্টা করিনি। মানে মানে তোমাকে তো এখনো সেভাবে ঝড়জলের মধ্যে পড়তে দেখিনি, তাই না? বুঝেছি, এতদিনে আমার কোনো গুণই তোমার চোখে পড়েনি। খুব ভালো। শোনো শোনো, আমি তো আসলে তোমার ত্রুটির তালিকাটা তৈরি করছি। ও। আর সেই পাতাটা আর পাতাটা ভর্তি হয়ে গেছে। সাদাই আছে। তবু ভালো। আমরা কি সারা জীবন এইভাবেই থাকবো? পাত্র হিসেবে, মানে হাজব্যান্ড হিসেবে আমাকে কত রেটিং দেবে? তোমার কোনো রেটিংই নয়। না বলো না। কোনো রেটিংই নয়। কেন? নেহাত তোমার আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, না হলে না হলে না হলে কি? না হলে আরে না হলে কি বলবে তো প্লিজ? না হলে লোকে বলতো বুড়ো বল। বসুদা, বসুদা শোনো, এটা ভালো হলো না কিন্তু। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করে নিল কারে, বহু যুগের উপহারে বরণ করে নিল কারে। কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার, আজি তাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি তাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি তাতে সূর্য ওঠা সফল হলো কার। সাধু সাধু, দারুণ দারুণ দারুণ। আসো আঙ্কেল, খুব ভালো হয়েছে। কেমন দেখলে আমাদের ডান্স? দারুণ দারুণ। ভ্যালিয়েন্ট না? হ্যাঁ, বাংলার সব ফোক ডান্সই ভ্যালিয়েন্ট। এখন এসব এসব ইনস্টিংক্ট হয়ে যাচ্ছে সব। আমাদেরকে আবার এগুলোকে রিভাইভ করতে হবে। আরে এগুলোই তো সংস্কৃতির আকর। আর এই একমুখী বিশ্বায়নের যুগে এগুলোকে বাঁচিয়ে রাখাই তো আমাদের লড়াই। ঠিক ঠিক, আমাদের সামনে একটা বিরাট বড় লড়াই। শাইনিং ইন্ডিয়ার জন্য নয়, সাফারিং ইন্ডিয়ার মুক্তির লড়াই। আমি কিন্তু রেডি। হ্যাঁ, যাও যাও যাও, চলে যাচ্ছে, তাদের চলে যাচ্ছে, চল 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 চল, ওট 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 ওট। নতুন গানে অজানারি সন্ধানে জাগাক নতুন ভাষা, স্বপ্ন মাখা আশা হবেই নতুন সূর্যোদয়। সূর্যোদয় সূর্যোদয়।
বা যা হয়নি কাল হবেই সে নতুন সকাল কান্না পাথর হবে স্বপ্ন মুখর হবে ভাঙবে প্রাচীন যত ভয় সূর্যোদয় 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 দিনক্ষণ কি আগে বলা যায় কে কখন পথ খুঁজে পায় রাত্রি শেষের আলো সবার বুকে জানো আর নয় নয় পরাজয় সূর্যোদয় 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 স্বপ্ন দেখি না একা হাজার চোখে স্বপ্ন দেখা সত্যি হবে জানি সবাই তো তাই মানি তাই তো হবে যুদ্ধ জয় সূর্যোদয় সূর্যোদয় আঙ্কেল আমরা বেরোচ্ছি নইলে কলকাতা পৌঁছতে রাত হয়ে যাবে গেছিস তাহলে হ্যাঁ থাক 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 ভালো থেকো সাবধানে গিয়ে থাক থাক ভালো থেকো তোমরা কি হলো অরিত্র কোথায় কি হলো অরিত্র কোথায় গেল হ্যাঁ অরিত্র অরিত্র কোথায় গেল কোথায় ওই তো আরে আয় তাড়াতাড়ি তুই এখনো রেডি হসনি কি রে এই তুই কি এভাবে যাবি নাকি কোথায় আচ্ছা কি হেয়ালি করছিস বলতো আর তোর ব্যাগ ব্যাগেজ কোথায় যেখানে থাকার ও তুই গাড়িতে রেখে দিয়েছিস আরে না তবে ঘরে অরিত্র তোর সবসময় এই ইয়ার্কিটা আমার একদম ভালো লাগে না কিন্তু বি সিরিয়াস আই এম সিরিয়াস জেঠু তোমার আশ্রমে আমায় একটু জায়গা দেবে আমি বাকি জীবনটা তোমার কাছে থাকতে চাই তোমায় ছেড়ে আমি কোথাও যাব না এদের ছেড়ে আমি কোথাও যাব না ও জেঠু তোমার কাছে থাকতে দাও না আমাকে একটু তুমি পথহারা পাখি নও জেঠু তুমি সাগরের বুকে শঙ্খচিল আমার রাস্তা আমি পেয়ে গেছি এখান থেকেই আমাকে শুরু করতে হবে আর এখন থেকে এটাই তো আমার ঘর বাড়ি এই সেন্টারের সীমানা ছাড়িয়ে অনেক অনেক বড় ময়দানে আমাদের লড়াই জেঠু তুমি আমায় তোমার সঙ্গে দেবে তোমরা এগো যা এগিয়ে দিয়ে আয় ভালো থাকিস
তবু জানি কালের গলিত গর্ভ থেকে বিপ্লবের ধাত্রী যুগে যুগে নতুন জন্ম আনে। তবু জানি জটিল অন্ধকার একদিন জীর্ণ হবে, চূর্ণ হবে, ভস্য হবে। আকাশ গঙ্গা আবার পৃথিবীতে নামবে, আকাশ গঙ্গা আবার পৃথিবীতে নামবে।